স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিন আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আজ শুরুতেই থাকছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর। ইব্রাহিম রাইসির নিহতের পর দেশটিতে শূন্য হয়ে পড়ে ইরানের প্রেসিডেন্টের পদ। এরপর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সেই তারিখ অনুযায়ী আজ 28 জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার ইরানের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে লড়ছেন 4 জন প্রার্থী। নির্বাচনে এসব প্রার্থীর মধ্যে রাইসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোহাম্মদ বাকির কালিবাফের নাম। শেষ পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট দৌড়ে কে টিকে থাকছে তার হিসেব নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের পর দেশটিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণা অনুসারে 28 জুন শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল 6 প্রার্থীর প্রার্থিতা অনুমোদন করেছে। তবে তাদের মধ্যে 2 জন নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এবার নির্বাচনে লড়ছেন 4 জন প্রার্থী। ইরানের সংবাদ মাধ্যম ইরনা জানায়, ইরানের প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিদাদেহ হাশেমি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই পদত্যাগের বিষয়ে ঘোষণা দেন। 27 জুন বৃহস্পতিবার ইরানের জাতীয় নির্বাচন সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে 6 প্রার্থীর মধ্যে 2 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের একজন হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিদাদেহ হাশেমি। গেল বুধবার রাতে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। অন্যজন হলেন আলী রেজা জাকানি। গেল বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাকানি। নির্বাচন থেকে 2 প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হবেন 4 জন। তারা হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সৈয়দ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনে এই প্রার্থীর মধ্যে রাইসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোহাম্মদ বাকের গালিবাফের নাম। এর আগে 2005, 2013 ও 2017 সালেও গালিবাফ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তবে শেষবার প্রার্থিতা প্রত্যাহার করে তিনি রাইসিকে সমর্থন দেন। রাজনীতিতে আসার আগে গালিবাফ ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। 1997 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে রেভলিউশনারি গার্ডের বিমান বাহিনীর প্রধান করেছিলেন। আর 2000 সালে তিনি পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন। বাকের গালিবাফের নাম ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে 1999 সালের ছাত্র আন্দোলন কঠোর হাতে দমনের সঙ্গে জড়িয়ে রয়েছে। এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে 58,640টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর বাইরে 100টি দেশে প্রবাসী ভোটারদের জন্য 340টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র সরকারও তাদের মাটিতে ভোট কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে ইরানকে। এদিকে আজ সকালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শেষ হয় বাংলাদেশ সময় রাত 9টা। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 6,10,00,000। আগেই জেনেছেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ছিল 4 জন। এর মধ্যে 3 জনই রক্ষণশীল, মাত্র 1 জন সংস্কারপন্থী, তিনি মাসুদ পেজেশকিয়ান। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান পারমাণবিক চুক্তিতে পুনরুজ্জীবিত করে পশ্চিমের কাছ থেকে আসা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও স্বাভাবিক করতে চান এই প্রার্থী। বেশ কয়েক বছর ধরে ইরানের ক্ষমতা রক্ষণশীলদের হাতে থাকলেও পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করে তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে অভিহিত করেন। 1997 সাল থেকে 2005 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন খাতামি। তিনি এর আগে মধ্যমন্ত্রী হাসান রুহানিকেও সমর্থন করেছিলেন, যিনি প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর পশ্চিমের সঙ্গে 2015 সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেন। তবে 3 বছর পর চুক্তির আলোচনা অচলাবস্থা দেখা দেয়, যা এখনও চলছে। এবারে নজর দেব মধ্যপ্রাচ্যের দিকে।
চলমান গাজা ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ইসরায়েল ও লেবাননের মধ্যে। সম্প্রতি লেবাননের ইরান সমর্থিত সামরিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে হিজবুল্লাহ ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারাও পাল্টা আক্রমণের হুমকি দিয়েছে তেল আবিবকে। এরই মধ্যে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট লেবাননকে প্রস্তর যুগে পাঠানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু এ ধরনের হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করল তাদের দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র ও জার্মানি ইসরায়েলের এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে তার ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে। এরই মধ্যে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় সব জার্মান নাগরিককে লেবানন ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। এদিকে নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মূলত লেবানন ভ্রমণ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। লেবাননে অবস্থিতি মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লেবানন ভ্রমণ করার ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ বিবেচনা করা আমরা স্মরণ করে দিচ্ছি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননের দক্ষিণ সিরিয়ার সীমান্ত ও শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে। এর আগে নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায় জার্মানি ও নেদারল্যান্ডস। সম্প্রতি লেবাননের ইরান সমর্থিত সামরিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিল তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। সতর্ক করেছে তুরস্কও। এদিকে ইসরায়েলি বাহিনী এবার উত্তর গাজার সুজাইয়া এলাকায় নতুন করে ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসন শুরু করেছে। হামাস এই হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার গাজার শহরের পূর্বে অবস্থিত সুজাইয়া আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছে। ভয়াবহ এই হামলায় চলতে থাকায় হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 37,755 জনে ঠেকেছে। আহত বেড়ে দাঁড়িয়েছে 86,429 জনে। এদিকে এর আগে কয়েকবার সুজাইয়া এলাকাটি খালি করে সামরিক অভিযান চালানোর পর বৃহস্পতিবার ফের ওই এলাকায় অধিবাসীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। এর ফলে বৃহস্পতিবার দিনভর হাজার হাজার অসহায় ফিলিস্তিনি তাদের সহায় সম্বল ত্যাগ করে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজায় এমন কোনো নিরাপদ আশ্রয় নেই যেখানে গিয়ে এই মানুষগুলো মাথা গোজার ঠাঁই করে নিতে পারেন। এদিকে সুজাইয়া এলাকার পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন গাজার সিভিল ডিফেন্স কর্মী নুশ আশ-শারনুবি। তিনি বলেন, গত 8 মাসে আকাশ ও স্থলপথে এত ভয়াবহ হামলা তিনি আর দেখেননি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার নিখোঁজ শিশুর লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বুধবার সংস্থাটির উপনির্বাহী পরিচালক টেড চাইবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বৈঠকে একথা জানান। সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও অধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ প্রধানের সাম্প্রতিক প্রতিবেদনের উপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ সভায় বক্তৃতাকালে টেড চাইবান বলেন, 2023 সালে 4,312 ফিলিস্তিনি এবং 70 জন ইসরায়েলি শিশু নিহত হয়েছে বা পঙ্গু হয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে, যা প্রতিবেদনে অন্তর্ভুক্ত হত্যা এবং পঙ্গুত্বের সমস্ত যাচাইকৃত ঘটনার 37%। কিন্তু গাজায় কর্মরত মানবিক কর্মীদের নিরাপত্তাহীনতা চলাচলের বিধিনিষেধের কারণে 2023 সালে 23,000-এরও বেশি শিশু নিহত বা পঙ্গু হওয়ার ঘটনা এখনও যাচাই করা হয়নি। ইউনিসেফের এই কর্মকর্তা গাজায় ত্রাণ বিতরণের প্রতিবন্ধকতাগুলোর কথাও তুলে ধরেছেন এবং তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেছেন। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে 20,000-এরও বেশি ফিলিস্তিনি শিশু নিখোঁজ হয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। এবারে নজর দেব যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। আগামী 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যেই এবার নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে।
আর সেই নির্বাচন নিয়ে চলছে প্রার্থীদের তুমুল প্রচারণা। এবারে নির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন বিতর্কিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এই বিতর্কে অংশ নেন ট্রাম্প। এতে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে একে অপরকে দুষলেন। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে অভিবাসন, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ ও দুই নেতার বয়স। তাছাড়া বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দুষলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের এই দুই প্রার্থী। বাইডেন বিশ্বকে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করত না। এর জবাবে বাইডেন বলেন, ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ চায়। এদিকে জো বাইডেনের সঙ্গে বিতর্কে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। অধিকাংশ দর্শক এই মত দিয়েছেন বলে সিএনএনের তাৎক্ষণিক জরিপে উঠে এসেছে। বিতর্কটি যারা দেখেছেন, জরিপে অংশ নেওয়া এমন ভোটারদের মধ্যে প্রায় 57% বলেছেন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার প্রশ্নে বাইডেনের উপর তাদের আস্থা নেই। বিতর্কে বাইডেন ভালো করতে পারেনি বলে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই আলোচনা চলছে। এ নিয়ে দলটির অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তাদের এই বিতর্কে উঠে আসে হামাস ও ইসরায়েলের যুদ্ধের বিষয়টিও। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্প অভিযোগ করেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে বাইডেন পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না। এছাড়া বাইডেনকে খুবই খারাপ ফিলিস্তিনি হিসেবেও অভিহিত করেন তিনি। শেষ করব দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভূমিকম্প আঘাতের খবর দিয়ে। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটির মধ্য উপকূলীয় অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা উঠিয়ে নেওয়া হয়। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে কম্পনটি আটিকুইপা জেলা থেকে 8.8 কিলোমিটার দূরে আঘাত হানে। এর শক্তিশালী কম্পন কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকাতেও অনুভূত হয়। এমনকি ভূমিকম্পের আঘাত রাজধানী লিমা পর্যন্ত অনুভূত হয়। প্রাথমিকভাবে ইউএসজিএস জানিয়েছে এই ভূমিকম্পের ফলে পেরুর উপকূল রেখা বরাবর কিছু এলাকায় সুনামি হতে পারে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র আগেই জানিয়েছিল কিছু উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি হতে পারে। তবে পরে সংস্থাটি জানায় এই ভূমিকম্প থেকে আর সুনামি হওয়ার হুমকি নেই। কারাবেলি শহরের সিসিটিভি ফুটেজে দেখা যায় আবাসিক এলাকার একটি রাস্তা প্রবলভাবে কাঁপছে এবং স্থানীয় লোকজন ঘর থেকে বেরিয়ে আসছে। এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানো জেন জানিয়েছেন, ভূমিকম্পের পরে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা হচ্ছে। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।